বালি পাথর কয়লায় অবাধে লুটতরাজ। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। পালাবদলের বাংলায় মাফিয়া ধরো, জেল ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা, উদ্ধার তাল তাল শোনা, বেহিসাবি টাকা। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়। পাথর খাদানের ভিতে সোনার পাহাড়। সেই পাথর খাদান টুলু মণ্ডলে। মিনারের বাড়িতে তল্লাশি শুরু হওয়ার পর থেকেই সেই খাদানের কাজ বন্ধ, অফিসের ছাপ বন্ধ। আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। আমার সহকর্মী আবির আমার সঙ্গে সরাসরি আছে। এখন আবির, সেই পাথর খাদান, যে পাথর খাদানকে আমরা বলছি সোনার পাহাড়ের ভিত রয়েছে সেখানে, সেখানে কি হচ্ছে এখন? এই মুহূর্তে অতনমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টুলু মণ্ডলের ক্রাশার এবং শালবাদরাতে টুলু মণ্ডলের ক্রাশার, যেটা এই বীরভূম কেনই সন্নিহিত পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেখানে এই পাথরের ক্রাশার থাকলে তার মধ্যে সব থেকে বড় এই পাথরের ক্রাশার। তোমাকে দেখিয়ে রাখি যে আজকে সকালবেলা থেকে এই মিনারের বাড়িতে তল্লাশি, সেই তল্লাশি অভিযানের পর টাকা উদ্ধার হওয়া, সোনা উদ্ধার হওয়ার ঘটনার পর থেকেই ক্রাশার ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে দিয়েছে এবং এই ক্রাশার ছেড়ে যারা কর্মীরা রয়েছেন তারা সেই কর্মীরা চলে গিয়েছেন। এখন যারা দর্শকরা দেখছেন তারা বুঝবেন কি করে এটা টুলু মণ্ডলের ক্রাশার, সেটা বোঝার জন্য একটা উপায় রয়েছে। দেখো আমাদের সামনে একাধিক ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যেগুলো বড় লরি দাঁড়িয়ে রয়েছে। সেই লরির গায়ে লেখা রয়েছে হচ্ছে MSP, অর্থাৎ মণ্ডল স্টোন প্রাইভেট। তার এটি অর্থাৎ টুলু মণ্ডলের যে কোড নেম, তার যে গাড়ি, তার যে অফিস, তার যে মেশিন, তার যে বাকি যে আনুষঙ্গিক কাজকর্ম, তার সমস্ত কিছু যদি কাউকে বোঝাতে হতো তাহলে যে কোড নেম ব্যবহার করা হতো সেটা হচ্ছে MSP। অর্থাৎ এই গাড়িকে কোথাও কোনোভাবে আটকানো হতো না, MSP যদি লেখা থাকতো। এতটাই প্রভাব প্রতিপত্তি ছিল হচ্ছে টুলু মণ্ডলের। তিনি যেহেতু আজকে স্টাফেরা যেহেতু চলে গেছে এবং তুমি জানো যে মিনারের বাড়িতে তল্লাশি, মিনার গ্রেপ্তার এবং তারপর টুলু মণ্ডলেরও খোঁজে একাধিক জায়গাতে তল্লাশি চলছে। একদম দেখতে পাওয়া যাচ্ছে যে পাথর একদম স্তূপীকৃত অবস্থাতে পড়ে রয়েছে। জেসিবি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি তা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং একজন মাত্র কর্মী এখানে রয়েছেন, বাকিরা কেউ নেই। গত বছর এপ্রিল মে মাস নাগাদ টুলু মণ্ডল এখানে শেষবার এই ক্রাশারে এসেছিলেন। প্রায় দুবার মতো তিনি এখানে এসেছিলেন, তারপর থেকে তিনি আসেননি। তবে এই সর্ববৃহৎ শালবাদরের যে ক্রাশার তা সামলানোর জন্য তার 6 জন ম্যানেজার ছিলেন, যে ম্যানেজাররা তার হয়ে যাবতীয় দায়িত্ব সামলাতেন। অতনু, আবির, ওই যে একটু আগে যে ছবি আমরা দেখছিলাম তাতে দেখছিলাম যে যখন তুমি গিয়েছিলে আমাদের ক্যামেরা দেখে কারা যেন পালিয়ে যাচ্ছিল, ওরা কারা? তারা হচ্ছে খাদানের কর্মী। খাদানের কাজও আজকে সকালবেলা থেকে বন্ধ হয়ে গিয়েছে। বেশ কয়েকজন কর্মী ছিলেন যারা আমাদের ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যায়। আর সেই খাদান থেকে এই ক্রাশারের দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটারের মধ্যে। এই খাদান থেকে তুমি জানো যে পাথর খোদাই করার পর সেগুলো ডাম্পারে তোলা হয়। সেই ডাম্পারগুলো, এই যে যেমন আমার এখানে যে ডাম্পারগুলো দাঁড়িয়ে রয়েছে সেখানে করে পাথর নিয়ে আসা হয়। সেই পাথর এখানে ক্রাশ করা হয়, মেশিন রয়েছে এবং তারপর আবার ডাম্পারে করে বেরিয়ে চলে যায়। এবং এই ডাম্পারই যখন ডিসিআর গেটে যায় তখন যদি গাড়িতে MSP লেখা থাকতো তখনই সেই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হতো, এমনটাই স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারা যাচ্ছে। আবির, তোমার কথা শুনে মনে পড়ে যাচ্ছে বিখ্যাত দক্ষিণী ছবি, যেখানে কোড নেম থাকে, চিহ্ন থাকে গাড়িতে, আর গাড়িতে যদি চিহ্ন থাকে সেই চিহ্ন দেখে চমকে উঠে সবাই ছেড়ে দেয় যে এই গাড়ি ধরাও পাপ, কারণ এই গাড়ি এমন জোকের যার গাড়ি ধরলে বিপদ হতে পারে। এই MSP বোধহয় সেরকমই কোনো চিহ্ন, যে চিহ্ন থেকে বোঝা যায় যে এই গাড়ি কার না, এই গাড়ি টুলু মণ্ডলের। টুলু মণ্ডলের গাড়িতে হাত দেওয়া যাবে না, টুলু মণ্ডলের ক্রাশারে বা ডাম্পারে হাত দেওয়া যাবে না, এরকম একটা অলিখিত নিয়ম চলছিল বোধহয়। তো এই টুলু মণ্ডল কে, যার পাথর খাদানে বলা হচ্ছে সোনার পাহাড়ের ভিড়?
টুলু মণ্ডল। মিনার মণ্ডল জালে ধরা পড়তেই টুলু মণ্ডলের নাম উঠে আসে। রকেটের গতিতে উত্থান মোহাম্মদ বাজারের টুলু মণ্ডলে। বছর দশেক আগে পাথর সরবরাহের ব্যবসা শুরু করেছিলেন টুলু। নাজিম উদ্দিন ওরফে টুলু শেয়ারে ডাম্পার কেনেন, এরপর ডাম্পারে পাথর সরবরাহের কারবার। অনেকের দাবি তৃণমূল জামানায় অনুব্রত রক্ষী সাইগাল হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে টুলুর, আর সাইগালের সূত্রেই অনুব্রতর সঙ্গেও আলাপ হয় তার। অভিযোগ কেষ্টর জোরেই এলাকায় দাপট বাড়তে থাকে টুলু। একাধিক পাথর খাদানের মালিক হন টুলু মণ্ডল। শালবাদ্রার সবচেয়ে বড় পাথর ক্রাশার টুলু। অভিযোগ পরপর টোল গেট দখল করেন টুলু, যেখান থেকে রোজ লক্ষ লক্ষ টাকা আদায় করে টিম টুলু। নলহাটি, শালবাদ্রা, রায়পুর এই সব জায়গায় টোল আদায় করে টিম টুলু। কলকাতা, দুবাই, বিদেশে একাধিক ফ্ল্যাট। তো টুলু মণ্ডলের সে পুরনো বাড়ি, সেই বাড়ি কেমন? সেই বাড়িতে আমার সহকর্মী আবির। বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকার মধ্যে সোৎসল গ্রাম, তার যে মোড়লপাড়া, সেখানেই হচ্ছে টুলু মণ্ডলের প্রথম বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই টুলু মণ্ডলের বলা হয় যে তার জন্মস্থান, এবং এখান থেকেই কার্যত তার যে ব্যবসায়িক উত্থান এখান থেকেই শুরু হয়। যদিও এই গ্রামে এসে দেখতে পাওয়া গেল মোড়লপাড়াতে তার যে বাড়ি, অর্থাৎ আদি বাড়ি বলে যেটি পরিচিত, সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশী যারা রয়েছেন তারাও কোথায় রয়েছেন, কবে দেখতে পাওয়া গিয়েছে টুলু মণ্ডলকে শেষবার, সে সম্পর্কে তারা কোনো কথা বলতে রাজি নন। তবে বেশ কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, 1 থেকে 1.5 মাস আগে ওই বাড়িতে তিনি এসেছিলেন। সম্ভবত তার পরিবারের কোনো এক সদস্যর মৃত্যুর ঘটনা ঘটে, এবং তখনই তাকে সোৎসাল গ্রামের মোড়লপাড়াতে এই যে বাড়িটি, সেই বাড়িটিতে শেষবার দেখতে পাওয়া যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এই বীরভূমে একাধিক সম্পত্তির মালিক টুলু মণ্ডল। এইটা কবে হলো? এটা নতুন হয়েছে। এটা কতদিন তাও? এই 2026 সালেই প্রথম দিক থেকে হয়। টুলু মণ্ডল আগে কি করতো? পাথরের ব্যবসা করতো। পাথর দিকে উন্নত বেশি হয়ে যায়। গ্রামে যাতায়াত আছে ওনারা? হ্যাঁ, যাতায়াত আছে তো। শেষ কবে দেখেছেন? কিন্তু বেশি দিন হবে না, মাস 1-1.5 মাস হবে। কিন্তু ও সবকিছু পাথরের দিক থেকেই করেছে। সোৎসল গ্রামে ঢোকার মুখে একটি বিশাল আকার প্রাসাদোপম বাড়ি রয়েছে। যদিও সেটার বেশ কিছুটা অংশ নির্মীয়মান অবস্থায় রয়েছে। তো এই যে 4 তলা সাদা রঙের বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি চলতি বছরে তৈরি করেছেন হচ্ছে টুলু মণ্ডল। স্থানীয় গ্রামবাসীদের সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে। তাদের বক্তব্য যে এখানে টুলু মণ্ডলকে দেখতে পাওয়া যায় না, এবং এই বাড়িতেই নাকি কেউ থাকে না। তবে দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে একাধিক জায়গাতে এসি লাগানো আছে, বাড়ির মধ্যে জেনারেটর রয়েছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে আলো জ্বলছে। এবং এই বিশাল আকার বাড়িতে প্রবেশ করার জন্য 4টে আলাদা আলাদা গেট রয়েছে। তবে সেই গেটগুলো ভিতর থেকে তালাবন্ধ অবস্থায়, বাইরে থেকে অবশ্য গেট খুলে রাখা। এবং বাড়ির ভিতরে যে বিশাল জায়গা রয়েছে, সেখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও রয়েছে। এই সোৎসল গ্রাম, এখান থেকেই টুলু মণ্ডলের উত্থান, এখান থেকে তিনি তার প্রথম ব্যবসা শুরু করেছিলেন। এবং এই গ্রামেতেই শোনা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাস আগে তিনি এসেছিলেন। এর মাঝেও নাকি তাকে কয়েকবার দেখতে পাওয়া যাচ্ছে, তবে গ্রামবাসীরা তার সম্পর্কে মুখ খুলতে নারাজ। তবে এই বাড়িটি যে কার্যত টুলু মণ্ডলের পরিচয়, তার প্রভাব প্রতিপত্তির পরিচয়, তা বোঝাই যাচ্ছে গ্রামে ঢোকার প্রবেশপথে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম।
এখানেই শেষ নয়, টুলু মণ্ডলের আরও একটা বড় কারবার আছে, সেটা হলো টোলবাজি। এই টোলবাজি বলছি কেন, তার কারণ হচ্ছে টুলু মণ্ডলে টোল বসাতো। এই যে শালবাদ্রা থেকে যত ডাম্পার যাবে সেই ডাম্পারকে টোল দিতে হবে। টোল দেবে কে, কাকে? না, টুলু মণ্ডলের টিমকে। তার কারণ হচ্ছে এই ডাম্পারগুলো যেতে গেলে টন প্রতি 800 টাকা করে টোল দিতে হতো। কিন্তু এই রেল গেট মানে এই টোলের গেটে, এই টোল গেটে যেখানে টিম টুলু থাকতো সেইখানে এই 800 টাকার ব্যাপার নেই কোনো। এই শালবাদ্রা রায়পুর টোলে টিম টুলু টোল আদায় করতো, সেখানে মর্জি মাফিক টাকা নেওয়া হতো। এবং শুধু তাই নয়, কত টন নিয়ে যেতে পারবে একটা ডাম্পার সেটারও কোনো ব্যাপার নেই, যত খুশি নিয়ে যেতে পারো, কিন্তু সেই অনুযায়ী টাকা দিতে হবে। অতিরিক্ত পণ্য নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু তার জন্য টাকা দিতে হবে। টাকা নিয়ে এই বেআইনি কাজে ছাড়পত্র দিত টুলুর টিম। কে টুলু মণ্ডল? এই ব্যবসায়ী টুলু মণ্ডলের উত্থানের যদি খোঁজ করতে হয় তাহলে যেতে হবে হচ্ছে বীরভূমের মোহাম্মদবাজার, রামপুরহাট, সাঁইথিয়া এই বিভিন্ন এলাকার যে সমস্ত ডিসিআর গেট বা যাকে বলা হয় টোল গেট, সেই জায়গাতে যেতে হবে। তথ্য বলছে এই জেলার মোট 8টি জায়গায় যেখান থেকে সব থেকে বেশি করে 6 চাকা, 14 চাকা, 16 চাকা, 18 চাকার ডাম্পার বেরোতো বালি নিয়ে, পাথর নিয়ে, মূলত পাথর নিয়ে যেখান থেকে বেরোতো, সেই যে গেটগুলো টোল গেট বা ডিসিআর গেট যেগুলিতে বলা হয়, সেখানেই টুলু মণ্ডলের লোকেরা থাকতো। টুলু মণ্ডল হলো পাথরের মধ্যে বেতাজ, বাদশাহ, ডন। আজকে আপনার ধরেন এত টাকা চালানের রেট, আবার 100 টাকা আবার চালানের রেট ও বাড়িয়ে দেয়, ঠিক আছে? প্রশাসন কিছু বলতো না, পুলিশ প্রশাসন সব ওনার হাতে, যে কোনো একটা কেস দিয়ে মানুষকে ভিতরে করে দেয়। যতদিন দিদি ছিল তখন উনি বেতাজ বাদশাহ। প্রত্যেক কটা ডাম্পারের 6 চাকার জন্য, 14 চাকার জন্য, 16 চাকার জন্য, 18 চাকার জন্য সে কত পরিমাণ পণ্য বা ওই পাথর বা বালি ধরুন পরিবহন করতে পারবে তার হিসেব রয়েছে। কিন্তু তারপরেও অতিরিক্ত হিসেবের জিনিস নিয়ে আসা হতো এবং এই টোল গেট থেকে তাকে ছেড়েও দেওয়া হতো। তার জন্য যে অতিরিক্ত অর্থ, সে অতিরিক্ত অর্থ চলে যেত হচ্ছে টুলুর পকেটে। অনেকের বক্তব্য যে এই বিষয় নিয়ে তারা এর আগেও একাধিকবার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। 14 চাকা মাল হচ্ছে 30 টন, যদি 200-300 যদি মাল বেশি হয়, 500 মাল বেশি হয়, তাহলে বলে 200 টাকা 300 টাকা এক্সট্রা লাগবে। আর যখন বলছি যে একটু লিখে দেন, তো বলছে লেখালেখি কোনো নাই। তো আবার উল্টো পুলিশ দেখা যায়, বলছে পুলিশকে উল্টো বলছি যে তুমি কেন বলছো, ধাবাড়ি করছে আমাদের সাথে। তাদের কথা কেউ শুনতো না। এমনকি টুলু মণ্ডল, যেহেতু তিনি বেতাজ বাদশা ছিলেন, তাকে লোকজন ভয় পেতে শুরু করে, ফলে তিনি ফুলে ফেপে ওঠেন। আমি যেমন এখানে দাঁড়িয়ে রয়েছি গনপুর, এই যে গনপুরের যে গেট, এটাও ছিল হচ্ছে আগে একটা ডিসিআর গেট, এটাও পরিচালনা করতে হচ্ছে টুলু মণ্ডল। বর্তমানে অবশ্য তিনি এই গেট আর পরিচালনা করার মতো কোনো জায়গাতে নেই, কিন্তু তার যে গেটের যে অংশবিশেষ তা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এখানে। এবং স্থানীয়রা বলছেন এই রাস্তা দিয়েও যে প্রচুর সংখ্যক ডাম্পার যাতায়াত করতো, এখান থেকেও যে অর্থ আদায় করার যে দায়িত্ব বা যে অর্থ, সেটাও টুলু মণ্ডলের পকেটে যেত। ফলে যারা এখানকার খেটে খাওয়া মানুষ রয়েছেন, যাদের অর্থনীতি সংসার নির্ভর করে থাকতো এই পেশার ওপরে, তাদের বক্তব্য যে তারা বঞ্চিত হতেন আর টুলু মণ্ডল ফুলে ফেপে উঠত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, গনপুর। গ্রেপ্তার টুলু মণ্ডলের ভগ্নিপতি মিনার। কেন না, মিনারের বাড়িতে পুলিশ যখন রেড করে যে পরিমাণ টাকা এবং সোনা পাওয়া যায় তা একেবারে চোখ কপালে তোলার মতো। হিসেব বলছে সব মিলিয়ে টুলুর আত্মীয় মানে টুলুর ভগ্নিপতি, সেই ভগ্নিপতির বাড়ি থেকে যা পাওয়া গেছে তা নেহাত কম নয়। 50.5 কোটির সোনার নগদ উদ্ধার হয়েছে, 28.5 কোটি টাকা আর 15 কেজি সোনা। বাস ড্রাইভার মিনার কিভাবে টাকা সোনার পাহাড়ে ট্রাঙ্ক নগদ সোনা বের করে মিনার মণ্ডলের বাড়ি সিল করে দিয়েছে পুলিশ।
একটা অ্যারেস্ট করা হয়েছে। স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মৃণাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে মোটামুটি যেটা সার্চ অ্যান্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। বোনের বাড়িতে টাকা সোনা রাখতেন টুলু মণ্ডল। বোনের বাড়িতে মানে মিনার মণ্ডলের বাড়িতে। তো মিনার মণ্ডল তো গ্রেপ্তার, সোনা টাকা যাবতীয় সব কিছু। আর তার স্ত্রী মানে কবিরা খাতুন কি বলছেন? বলছেন ট্রাঙ্কে কাগজ রয়েছে বলে জানিয়েছিলেন টুলু। বলছেন টাকা সোনা সব টুলু মণ্ডলের। পুলিশের স্ক্যানারে নাজিম উদ্দিন ওরফে টুলু মণ্ডল। আমাদের টাকা না, না টাকাগুলো আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা। হ্যাঁ, 1 বছর আগে হবে। না ছিল না, না ছিল না, না। টুলু মারা বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল। ভয়ের কিছু নেই সেটা বলেছিল। না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে, আমাকে যাবি না। না লোক পাঠায়নি, ওই এসেছিল। নাকি একদিনে এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? ওটা খেয়াল নেই। আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছেন কোন তৃণমূলের নেতা আসছেন? কোন তৃণমূলের নেতা? না, না, না। আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত? না, উদ্ধার হয়েছে সেগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই। এই পেনশনে চলে আমাদের। ছেলে কি করে? ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল। এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি যাব না। না, না, এটা একবারই রেখে গেছিল? আপনাদের বাড়িতে রয়েছে? হ্যাঁ, দরকারি কাগজপত্র আছে, এটাই বলেছিল। আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না। ভোটের পরেও কি কিছু ব্যাগ এরকম কিছু রেখে গেছে? না, অনেকদিন আগে। পাশে গ্রামে যাবো, আমরা আসছি। কিন্তু এই যে মিনার মণ্ডলের বাড়িতে এত সোনা টাকা রাখা রয়েছে, হদিশ মিলল কিভাবে? এক অদ্ভুত ব্যাপার। পুলিশ আসলে একটা ডাকাত দল ধরেছিল। এখান থেকে আমার সহকর্মী ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, ডাকাতদের কোথা থেকে কিভাবে ধরা হলো এবং ডাকাতের সূত্রে কিভাবে মিনার মণ্ডলের বাড়িতে পৌঁছে গেল পুলিশ? চায়ের দোকানে এই 7 জন ডাকাত জড়ো হয়েছিল। তার মধ্যে বোলপুরের একজন ছিল, পারুইত একজন, বীরভূমের আরো একজন এবং 4 জন ছিল ঝাড়খণ্ডের। তারা মূলত সেই দোকানে চা খেতে দাঁড়ায় এবং তাদের যে কথাবার্তা, সে কথাবার্তা শুনে বেশ কিছু অসঙ্গতি কথাবার্তা ছিল এবং সেই কথা শুনে পুলিশের যারা সোর্স তারা কিন্তু পুলিশকে রীতিমতো জানিয়েছিল বিষয়টা যে এই ঘটনা। তখন পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে নিয়ে গিয়ে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তারা কি কারণে জড়ো হয়েছে, কি ব্যাপার, তারা তখন কিন্তু তাদের যে কথাবার্তা সেখানে বলে দেয় যে তারা ডাকাতির জন্য জড়ো হয়েছে এবং এই যে দেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন মিনার মণ্ডল তার বাড়িতে তারা ডাকাতি করবে এমনটাই কিন্তু খবর। কিন্তু যেটা পুলিশ সূত্র মারফত খবর, ডাকাতদের কাছেও কিন্তু খবর ছিল না যে এই মিনার মণ্ডলের বাড়িতে এই এত পরিমাণ বিপুল পরিমাণ টাকা বা 28 কোটি বা 28.5 কোটি টাকা বা 15 কিলো সোনা রয়েছে। এটা আপনি যেটা প্রেস ব্রিফে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি, একটা সোর্স মাধ্যমে এটা জিনিস করার পরে এটা করা আছে।
এই যে 7 জনকে ধরা হয়েছিল তাদের মধ্যে একজন অর্জুন লোহার। এই অর্জুন লোহার আবার বলা হচ্ছে নাকি এলাকারই তৃণমূল কর্মী, এবং অভিযোগ অর্জুন লোহার নাকি অনুব্রত ঘনিষ্ঠ। ইন্দ্র, অর্জুন লোহারের পরিচয় কি? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে নিচু বানগোড়া এলাকা রয়েছে, সেই নিচু বানগোড়া এলাকায় এই অর্জুন লোহারের বাড়ি। আমরা স্থানীয় মারফত যেটা জানতে পারছি, অর্জুন লোহার একজন স্থানীয় তৃণমূল কর্মী, এবং বা যেটা বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে বা যারা বলছে যে অর্জুন লোহার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠতা। অনুব্রত মণ্ডল যখন বিহার থেকে ফেরেন তারপরেই ঘনিষ্ঠতা বাড়ে এই অর্জুন লোহারের সঙ্গে, এবং অর্জুন লোহারকে অনুব্রত মণ্ডলের যে প্রোগ্রাম অর্থাৎ রোড শো থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতি যা করেছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই অর্জুন লোহারকে দেখা গেছে। এমনকি অনুব্রত মণ্ডলের বাড়ির কোনো অনুষ্ঠান বা বাড়িতেও অবাধ যাতায়াত ছিল, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে এই অর্জুন লোহারের। অর্থাৎ এই ডাকাতির ঘটনা বা ডাকাতির যে পরিকল্পনা থেকে পুলিশের উদ্ধার, এই সমস্ত বিষয়টা নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কারণ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, আবার যে অর্জুন লোহার তিনিও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। এই বিষয়গুলো নিয়েও কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে।